আশেপাশের আওয়াজ শুনলে হয়তো খুব একটা বোঝা যাবে না, তবে এই মুহূর্তে সত্যি আমরা খুব শান্তিতে রয়েছি। তার কারণ, যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা আমাদের একটা আলাদাই শান্তি এনে দেয়। মানে বাংলা ও বাঙালি হিসাবে এই জায়গাটাকে নিয়ে আমরা প্রত্যেকে গর্ব করি। এই মুহূর্তে আমরা রয়েছি শান্তিনিকেতনে, এবং শান্তিনিকেতনে শুধু থাকা নয়, সেখানে যে মানুষটাকে নিয়ে বরাবর কথা হয় তিনি হচ্ছেন বিশ্বকবি। তাকে নিয়ে কথা বলতে গেলে মানে বলা হতে পারে যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কথা বলা। তবে আমার পাশে যে মানুষটি রয়েছেন, তিনি বলেন তিনি তাকে নিয়ে অনেকটা পরে জানলেও তিনি যেভাবে জেনেছেন সেই জানার কিন্তু শেষ নেই। বা বিশ্বভারতী নিয়েও তার কাছে অনেক কিছু জানার রয়েছে, অন্যভাবে কানেকশন রয়েছে। ঠিক কি কি কানেকশন রয়েছে সে সবটা জানবো, কারণ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তারা নতুন করে পরিচিতি দেওয়ার দরকার হয় না, আমাদের সাথে রয়েছেন নানাদা দেন বিক্রম ঘোষ। কেমন আছেন? অত্যন্ত প্রসন্ন, ভালো, শান্তিতে। বাহ, এই একটা কথা বোধহয় আমাদের সবার খুব দরকার হয়, যে শান্তিতে রয়েছি। আচ্ছা, এবার শান্তি নিকেতনে এই যে শান্তি বিষয়টা, কিন্তু যার জন্য শান্তি নিকেতনে আসা আর কি, বিশ্বকবি, তার সঙ্গে বিক্রমদার একটুখানি আমি শুনবো যে কিভাবে শুরু হলো জার্নিটা। আমার তো যেটা একটু আগে বলছিলাম, যে আমার বাড়িতে খুব একটা রবীন্দ্রসঙ্গীতের চর্চা কখনো ছিল না। যেহেতু আমার মা বাবা দুজনেই ক্লাসিক্যাল আর্টিস্ট, আমাদের বাড়িতে ক্লাসিক্যাল গান বাজনা হতো। এবং খুব মাঝে সাঝে দু একটা রবীন্দ্রসঙ্গীত হয়তো মা গাইতো, এই অবধি, নাথিং মেজর। কিন্তু স্কুলে আমরা পড়তাম রবীন্দ্রনাথ, সেইটুকু একটা ছিল কানেকশন। আমার অনেক বন্ধু আছে যাদের ছোটবেলায় রবীন্দ্রনাথ আরো অনেকটা বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল, আমার অতটা ছিল না। আমি ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছি, বিশাল একটা রবীন্দ্রনাথের যে সিলেবাসে অনেকটা রবীন্দ্রনাথ ছিল তাও না, বরং শেক্সপিয়ার বেশি, এরকম ছিল। কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক যেন সারা জীবন ধরে চলেছে এই ভদ্রলোকের সঙ্গে। উনি আমাকে ফলো করছেন না, আমি ওনাকে ফলো করছি। মানে আমি মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি এটা একটা কেননা সার্কেলের মধ্যে হয়ে যাওয়া। সত্যি তাই। এক তো হচ্ছে আউট অফ দ্য ব্লু, আমি আমার 23 বছর বয়সে আই হ্যাড অ্যান অপরচুনিটি টু বিকাম লেকচারার বোথ ইন রবীন্দ্রভারতী অ্যান্ড বিশ্বভারতী, তবলা শেখানোর কাজ। তো আর্লি 90s, 91, 92 এই সময়। তো ওই প্রথম আমার একটা ওনার জগতে হোলসাম এন্ট্রি হলো একটা। বেশ স্পেশালি বিশ্বভারতীতে এসে আমার বেশ দাগ লেগে গেল, কারণ আমি রেগুলারই আসছি, বছর দুয়েক আমি ওই কাজটা করেছিলাম। তো এভরি উইক আসতাম এবং থাকতাম, এবং ওনাকে চেনা শুরু হলো যে এই লোকটার কি ভিশন ছিল। এটা আস্তে 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 কাজ আসা শুরু হলো। একটা পিরিয়ডে আমি সব রবীন্দ্রনৃত্য, যেগুলো ডান্স ড্রামাগুলো ছিল সেগুলো ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে বলে করতে, লেট 90s আর্লি 2000 এরকম সময়, আর্লি 2000। আর সেগুলো সব ডিরেক্ট করতো শিবপ্রসাদ। তারপরে একটা ফেজ হলো, আমি টাগোর লাউঞ্জ অ্যালবাম করলাম, একটু ইন্টারপ্রেট করলাম ওনার মিউজিককে কিভাবে, একটু অন্যরকম ওয়েস্টার্ন সাউন্ডস, ইস্টার্ন সাউন্ডস, অন্যরকম কিছু, ট্রম্বোন, স্যাক্সোফোনস, তার সঙ্গে শরৎ তবলা। এই অ্যালবামটা ভীষণ ভালো করলো, এখনো খুব পপুলার। তারপরে সিনেমার অফার আসা শুরু হলো, কাদম্বরী করলাম, যেখানে আবার রবীন্দ্রনাথ, এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতের মতো আমি দুটো গান কম্পোজ করেছিলাম। একজন সুগত গুহ লিখেছিলেন, এবং রাবীন্দ্রিক আদলটা কি বোঝার চেষ্টা করেছিলাম, করে কম্পোজিশন করেছিলাম ওনার ঘরানা মতন, এবং শ্রাবণী সেন সেটা গায় এবং অদ্ভুত গেয়েছিল অ্যাজ ইউজুয়াল। তো আমি এই লাস্ট 3 মাস রবীন্দ্রনাথকে নিয়ে জার্মানিতে কাটালাম। কমলিনী মুখার্জি, দারুণ সিঙ্গার রবীন্দ্রসঙ্গীতের, ও আমার কাছে অফারটা আনে, এবং শি ওয়াজ দ্য সিঙ্গার অফ দ্য প্রজেক্ট, যেখানে আমরা 123 বছর পরে রবীন্দ্রনাথকে অর্কেস্ট্রেট করলাম। আমি পুরো অর্কেস্ট্রার স্কোরটা লিখলাম, এবং ব্যারি ফিলিপস সেটা ট্রান্সক্রাইব করলো, আমি লিখি না বলে, কিন্তু পুরোটা করে মিউজিকটাকে বানিয়ে সেটা জার্মান টিমটা 60+ মিউজিশিয়ানস তারা তুললো, রিহার্সাল করলো, তার জন্য আমি গেলাম 2 মাস। থার্ড মান্থে গিয়ে আমরা এটা পারফর্ম করলাম ডুইসবার্গ শহরে, জার্মানিতে, ফিলারহার্মনিক অর্কেস্ট্রা ডুইসবার্গে, তাদেরকে নিয়েই কাজ।
তার মধ্যে মিডল ইস্টার্ন মিউজিশিয়ানও ছিল, ইন্ডিয়ান মিউজিশিয়ানদের এখান থেকে নিয়ে যাওয়া হলো, একটা বিশাল টিম, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। যে এবং রবীন্দ্রনাথের ওপর এত বড় অর্কেস্ট্রাল কাজ মোর দ্যান 100 ইয়ার্স পরে হলো। তো এই এবারে এলো এই সিনেমা ট্রিলজি। এই ট্রিলজিতে আমার মনে হলো যে এটা একটা সংকেত, হয়তো উনি চাইছেন যে আমি এই যে জার্মানিতে কাজটা করলাম এটাকেও নিয়ে আমি এখানে যদি ইফ দ্য অর্কেস্ট্রা প্লেজ ইন দ্য ফিল্ম, আই ডোন্ট নো ইয়েট, আমি বলেছি ওদেরকে এবং ওরা ইন্টারেস্ট দেখিয়েছে, যদি এই ডুইসবার্গ ফিলহারমোনিক বাজায় তাহলে ইট বিকামস আ কমপ্লিটলি ডিফারেন্ট, মানে রবীন্দ্রনাথ 70 mm অডিও 70 mm এ নিয়ে যাওয়া হবে। তো অনেক ধরনের ইচ্ছে আছে, অনেক ধরনের প্ল্যানস রয়েছে। আমার মাথাতে খুব একটা, মানে আমি যাই কাজ করেছি আমার পার্সোনাল ধারণা, আর সেটা অনেকেই এন্ডোর্স করেছে ইনক্লুডিং অরিন্দম দে যে ডিরেক্টর। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন আমি, কেন? তো বললো তুমি যেভাবে রবীন্দ্রনাথের কাজ করেছো বা অন্য কাজ করেছো, এক্সপেরিমেন্ট করেছো কিন্তু একটা ডিগনিটি রেখেছো কাজে। সেটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমার একটা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আই নো দ্য ইম্পর্টেন্স অফ ডিগনিটি অফ ওয়ার্ক। কিন্তু তার মানে এই নয় যে আমি সেটাকে নিয়ে ইন্টারপ্রেট করবো না, এক্সপেরিমেন্ট করবো না, কিন্তু আমি কতটা করব সেই ব্যালেন্সটা আমাকে রাখতে হবে। এই ছবিতেও তাই, আমরা রবীন্দ্রনাথকে নিয়ে সাউন্ডস্কেপটা নিয়ে কতটা করব, ইনস্ট্রুমেন্টালি কতটা নেব, কতটা কথা রাখবো, সেটা কিন্তু একটা কল আমাদের নিতে হবে সেটা। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট এবং মারাত্মক একটা চ্যালেঞ্জ। আর এটা তো এখন 3 বছর তো অন্তত চলবে, কারণ 3টে ছবি। সো এই বললাম না, উনি ব্রহ্মাণ্ডে ঘুরছেন আমার। এই যে 3টে ছবি বলা হলো, সোল বাউন্ড, সোল লস্ট অ্যান্ড সোল ফাউন্ড, হ্যাঁ, কোথায় একটা সোল কানেকশন হয়ে গেল না বিক্রম দা রবীন্দ্রনাথের সাথে? অবশ্যই হলো, অবশ্যই হলো। এবং সেটা তো আমি অনেকদিন ধরে সেটা দেখছি, যে কারণে এটা বললাম যে আমি অনেকদিন ধরেই দেখছি যে কিছু একটা কানেকশন রয়েছে। আর আমার আই বিলিভ দিস, যে আমাদের যেটা ভালো লাগা বা যেটা নিয়ে আমরা প্যাশনেট, আমরা কিন্তু সেটা ম্যানিফেস্ট করি। তো কোথাও আমারও একটা ভালো লাগার জায়গা তো তৈরি হয়েছে। এতগুলো বছর ধরে ওনাকে নিয়ে কাজ করা, ওনার শান্তিনিকেতনে এসে লেকচারার হয়ে এত বছর, 2-3 বছর কাজ করা, তারপরে এত সিনেমার কাজ, এত মিউজিক্যাল কাজ ওনাকে নিয়ে করা, বিভিন্ন সিনেমাতে রবীন্দ্রসঙ্গীতের কাজ আমি করেছি, যেগুলো লোকের ভালো লেগেছে, বিভিন্ন ছবি রয়েছে সেরকম। সো অল অফ ইট টুগেদার আমার মনে হয় যে দেয়ার ইজ আ সার্টেনলি আ সোল কানেকশন, সার্টেনলি আই এম অলসো ম্যানিফেস্টিং, এবং উনি আশা করি ম্যানিফেস্ট করছেন। অ্যাবসলিউটলি। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করলে দেখতে পাওয়া যায়, একটু আগে আমরা ডিসকাশনেও শুনছিলাম, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে নিয়ে অনেকেই কাজ করেছেন, পরবর্তী সময়ে এখনো কাজ চলছে, কিন্তু কোথাও কখনো শ্রুতি মধুর হয়েছে, কখনো হ্যাঁ। কখনো হয়নি। অফকোর্স। সেটা বিক্রমদার কথার মধ্যে দিয়েও বুঝতে পারলাম যে ডিগনিটিটাকে রেখে, সেই জায়গাটাকে রেখে তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করাই যায়। কিভাবে দেখেন বিক্রমদা সেই বিষয়টাকে? সেটা তো মানে এটা আমার কাছে, দেখো আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যখন আমি রিদমস্কেপ করি 2001, 2001 ওই সময়ের কথা বলছি, যখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, যেটা আমার তখন ওয়ান অ্যান্ড অনলি ক্যারিয়ার ছিল, কারণ আমি তখন পিওর ক্লাসিক্যাল তবলা প্লেয়ার হওয়াটা ওয়াজ দ্য অনলি ক্যারিয়ার আই হ্যাড। পরবর্তীকালে অনেক রকম ডাইভার্সিফিকেশন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যখন আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে রিইন্টারপ্রেট করা শুরু করলাম, যেটাকে তখন বলা হতো ফিউশন, এখন বলা হয় ওয়ার্ল্ড মিউজিক, এক্স্যাক্টলি সো। সেটা যখন করা শুরু হলো এবং সেটা যখন অ্যাকসেপ্টেড হলো, একটা কেন দুটো তিনটে জেনারেশন, এখনো আমি এই পরশুদিন দেখলাম সুইডেনে একটা ট্যাপ ডান্স কোম্পানি রিদমস্কেপ এর উপর ট্যাপ ডান্স করছে। সো এই কাজটা যখন ভ্যালিডেশন পাচ্ছে তখন আমার কনফিডেন্স পাচ্ছে। তো আমি যখন রবীন্দ্রনাথের কাজ টাগোর লাউঞ্জ করেছি বা কাদম্বরী করেছি বা এই যে এখন অর্কেস্ট্রাল ওয়ার্ক করলাম, সেটা যখন দেখছি যে লোকের ভালো লাগছে, আমি বুঝতে পারছি যে তাদের ভালো লাগার মধ্যে ওই ব্যালেন্সটা বিটুইন দ্য ডিগনিটি অফ ইট অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টাল লাইসেন্স, এই ব্যালেন্সটা কিন্তু ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর সেই ব্যালেন্সটা তোমার মধ্যে যদি অ্যাজ এ পার্সন না থাকে, মিউজিশিয়ান তো পরের কথা, পার্সন যদি না থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাজ এ মিউজিশিয়ান অর অ্যান আর্টিস্ট তুমি সেটাকে আনতে পারবেন না। তুমি আমার মুখ থেকে কোনোদিন কোনো বিপক্ষা কথা শুনবে না। আই এম ভেরি পার্টিকুলার, আমি কতটা যাবো কতটা যাবো না। আই মে পুশ দ্য লাইন, আমি এমন একটা কিছু বলবো যে হ্যাঁ ওটা লোকে 4টে লোক হয়তো হাসবে শুনে, বা কিন্তু আই নো যে কতটা মাত্রা, সেই মাত্রাটা রবীন্দ্রনাথের কাজে আমাকে রাখতেই হবে। এটা মনে করেন বিক্রমদা? 100%।
এই যে মাত্রার কথা বলা হলো, মাত্রা আমরা জানি গানের সঙ্গে ভীষণভাবে জড়িত, তালের যারা সঙ্গে। তালের সঙ্গে ভীষণভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে আহ, একটা জায়গায় আছে যেখানে রবীন্দ্রসঙ্গীত যারা বা বলা যায় রবীন্দ্র অনুরাগী যারা, তাদের কোথাও একটা ওই বিষয়টা রয়েছে যে এটার বাইরে যাওয়া যাবে না, এই লাইনটা ক্রস করা যাবে না। সেটাও তো কোথাও একটা মাত্রা টেনে দেওয়া। কিন্তু রবীন্দ্রনাথ তো মানে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে নিয়ে অনেক রকম ভাবে এক্সপেরিমেন্ট করা যায়, তিনি সেই জায়গাটা নিজে রেখে দিয়েছেন। একজন আর্টিস্ট যদি সময়ের সঙ্গে সঙ্গে রিইন্টারপ্রেটেড না হয় তাহলে সে রিডান্ডেন্ট হয়ে যায়। এটা কিন্তু তুমি বহু বহু আর্টিস্ট আছে যাদেরকে নিয়ে আজকে আর কোনো উচ্চবাচ্য কথাবার্তা কাজই হয় না। রবীন্দ্রনাথ আজও রেলেভেন্ট, একটা আস্ত ইন্ডাস্ট্রি চলছে রবীন্দ্রনাথকে নিয়ে। হ্যাঁ, আমি যখন রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করি, অফকোর্স আমি জানি যে পিওরিস্টরা রয়েছে, তারা তো ক্লাসিক্যাল মিউজিক জগতে আছে, যে এটা নিয়ে কেন তুমি এই রাগটার সঙ্গে ওই রাগটা কেন মেশালে, এটা তো পিওরিটি হলো, কম্প্রোমাইজড হলো। কিন্তু আমি বলছি দিস ইজ আ থার্ড ফর্ম। আমি যদি বলতাম যে আমি রবীন্দ্রনাথের গানটাই খালি পেশ করছি, তাহলে আরো ক্রিটিসিজমের জায়গা খুলে যায়। কিন্তু আমি বলছি এই গান বা এই মিউজিক বা এই থট নিয়ে যদি একটা থার্ড জায়গায় যাওয়া যায়, যেটা রবীন্দ্রনাথ হয়তো ওনার সময় ভাবনায় ভেবেছিলেন, সেটা হয়তো হয়ে ওঠেনি। মানে উনি বেঁচে থাকতে জেলেন্সকি করেছিল, যেটা বললাম 123 বছর আগে অর্কেস্ট্রেট করেছিল, কিন্তু পরবর্তীকালে কতটুকু অর্কেস্ট্রাল ওয়ার্ক হয়েছে ওনাকে নিয়ে? হয়নি। তাহলে যদি আমি বলি আজকে যে আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটু ইডিএম ইনফ্লুয়েন্সেস আনবো, ইলেকট্রনিক ডান্স মিউজিকের ইনফ্লুয়েন্স আনবো, আমি ওই ব্যালেন্সটা রাখতে জানি, আমি ওই ব্যালেন্সটা রাখবো। কিন্তু কিছু লোক থাকবে যারা ইউজ টু লিসেনিং টু রবীন্দ্রনাথ অনলি উইথ আ হারমোনিয়াম অ্যান্ড শ্রীখোল অ্যান্ড এসরাজ, তাদের কমফোর্ট জোনের বাইরে যাবে সেটা। এবার আমি যদি খালি কমফোর্ট জোন ভাবি, তাহলে আমি কোনোদিন গ্রো করতে পারবো না। আর রবীন্দ্রনাথ তো কোথাও না কোথাও আটকে যাবেন, ওনাকে যদি রিইন্টারপ্রেট না করা হয়। তুমি চিন্তা করে দেখো পঞ্চমদাকে নিয়ে কত কাজ হয়েছে, কত রিমিক্সেস হয়েছে। আমরা নিজেরাও অনেকগুলোকে গালাগাল দিয়েছি, বলছি কি ভালো না হলে তো অবশ্যই, সেটা তো আছেই, সেই রিস্কটা আছে। কিন্তু পঞ্চমদাকে নিয়ে এত কাজ যদি না হতো, তাহলে আজকে পঞ্চমদা এত রেলেভেন্ট কি করে থাকতো? আমরা বহু মিউজিক ডিরেক্টরকে নিয়ে আজকে আর আলোচনাও করি না, কাজও করি না, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আজও হচ্ছে, হয়ে চলবে। এবং এই যে কাজ হয়ে যাওয়া, কারণ ওনাকে নিয়ে সত্যি কাজ থামার মতো নয়, উনি এত রেখে গিয়েছেন কাজ আর কি, সেটা নিয়ে অবশ্যই বারবার কাজ হবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যেহেতু বিক্রমদা নিজের চোখের সামনে থেকে দেখেছে যে বাইরের মানুষেরাও, বাঙালি তো ডেফিনেটলি তাদের কাছে গর্বের জায়গা, বাঙালির যারা নয়ও তারা যেভাবে রবীন্দ্রনাথকে অ্যাকসেপ্ট করেন আর কি, সেটা একটুখানি আমি শুনবো, যে যেহেতু সামনে থেকে তাদেরকে দেখলেন। দেখো, রবীন্দ্রনাথ হ্যাজ বিন এক্সটেন্সিভলি ট্রান্সলেটেড। আমরা অফকোর্স আমরা লস্ট ইন ট্রান্সলেশন একটা শব্দ আছে, একটা ফ্রেজ আছে, সেটা তো হয়ই। বাংলা থেকে যখন তুমি ইংরেজিতে রবীন্দ্রনাথ পড়বে, কিছু তো হারিয়ে যাবে। কিন্তু মানুষ যেটা পায় সেটা হচ্ছে দ্য সিড অফ দ্য থট। উনি কি বলতে চাইছেন, ওইটা যখন আমরা ইংরেজিতেও পড়ছি বা ফরাসি ভাষায় পড়ছি, আমরা কিন্তু সিড অফ দ্য থটটা, আমরা তখন ফিলসফিটা ইমবাইব করছি। সেটা কিন্তু বিদেশে সারা পৃথিবীতে লোকে বুঝেছেন যে উনি কত বড় একজন ফিলসফার ছিলেন, কত বড় একজন থট বা পোয়েট ছিলেন, কারণ ইংরেজি ট্রান্সলেশন আমরা স্কুলেও পড়েছি। তো হি ইজ এ ওয়ার্ল্ড ফিগার। আমরা যদি বলি যে রবীন্দ্রনাথ কে, আমরা তো ওটা বলতে পারি না যে রবীন্দ্রনাথ খালি একজন বাঙালি যে শান্তিনিকেতনে অনেক বছর থেকেছেন বা তৈরি করেছেন শান্তিনিকেতন। না, রবীন্দ্রনাথকে সুইডেনেও লোকে জানে, রবীন্দ্রনাথকে আইসল্যান্ডে হয়তো কেউ ইন্টারপ্রেট করছে। একজন ওয়ার্ল্ড ক্যারেক্টারকে তাকে সীমাবদ্ধ রাখা যায় না, এবং সেই ইন্টারপ্রিটেশনের মধ্যে কিন্তু তোমাকে মেনে নিতে হবে যে অনেক জিনিস আমাদের বাঙালিদের কমফোর্ট জোনের বাইরে যাবে, রাইট, কারণ আমরা সেটা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু কন্ট্রোল করার দরকার নেই। এই জন্য যে সূর্য তো সবার গায়ে গিয়ে পড়বে, এবার চাইনিজের গায়ে একরকম পড়বে, ভারতবাসীর গায়ে আরেক রকম পড়বে, পড়ুক না। বিক্রমদা, এই কথা সূত্র ধরে আরেকটা জিনিস যেটা দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকেও তার গলার জন্য কখনো
শুনতে হয়েছে আর কি। আর বিক্রমদার মধ্যে এই সাহসিকতাটা রয়েছে। বিক্রমদা যেটা বললেন যে যখন ফিউশন কি মানে মানুষ বুঝতেন না, তখন সেই জায়গাটায় নিয়ে আসা। এবং সেইটাকে কিভাবে দেখেন যে মানুষ কাজ করলে মানে সমালোচনা ঘটবেই, আলোচনা তার সাথেই থাকবে আর কি। হ্যাঁ, মানে আহ, আমি সব থেকে বেশি আনসারেবল আমার নিজের কাছে। এটা তো সকলেরই তাই হওয়া উচিত অন্তত। একদম। আমি যদি নিজের কাছে কমফোর্টেবল নই, সেটা একটা কথা বলেও হতে পারে, সেটা একটা মিউজিক্যাল নোট দিয়েও হতে পারে, একটা তাল দিয়েও হতে পারে। আমাকে নিজের কমফোর্ট জোনটা বুঝতে হবে। আমি চাই যে আমার কমফোর্ট জোনটা একটা ট্রেডিশনকে যাতে হেও না করে। I should not insult that tradition in any way, but I wish to open up that tradition, যাতে সেই ট্রেডিশনটা আরো রিচটা বেড়ে যায়। তাহলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যখন ফিউশন কাজ করছি, তখন তো একটা নতুন জেনারেশন কিন্তু রিদমস্কেপ শুনে বড় হয়েছে, হুম হুম সবাই নেচেছে, সবাই করেছে। তারা কিন্তু ক্লাসিক্যাল অত শোনে না, হুম তারা রিদমস্কেপ শুনেছে। তার মানে কি হচ্ছে যে তুমি ক্লাসিক্যাল মিউজিকের পরিধিটা বড় করছো। হুম 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 আমি তো আজও পিওর ক্লাসিক্যাল তবলা লহরা বাজাই, 9 মাত্রা, 11 মাত্রা, 13 মাত্রা। আমি ওয়ান অফ দ্য ফিউ হু প্লেজ দ্যাট ক্লাসিক্যালি। কিন্তু আমি রিদমস্কেপ করেছি। আমি বলছি ইয়েস, ইউ ক্যান প্লে ইউর চিক্স, ইউ ক্যান প্লে ইউর বডি, যেগুলো আফ্রিকান ট্রেডিশন। হুম তাহলে আমি যদি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করি, আমি এমনভাবে কাজটা করব যাতে ওপেন আপ করে দেওয়া আরেকটা মিলিউয়ের কাছে, আরেকটা জেনারেশন আসুক, তারা এনজয় করুক রবীন্দ্রনাথ। তাদের খানিকটা কমফোর্ট জোন দিতে হবে, নাহলে তারা আসবে না। হুম তুমি যদি বলো যে আমি তোমাকে আহ, একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, কিন্তু সেই রেস্টুরেন্টে গিয়ে এখনকার বাচ্চারা, আমার ছেলে, আমার ছোট ছেলে, বড় ছেলে, বোথ, দে আর ফ্যাসিনেটেড বাই কোরিয়ান ফুড, কোরিয়ান মিউজিক। true. আমি কি বলবো যে না, তারা করছে, এবার আমিও তাদের সঙ্গে যাচ্ছি, আমারও ভালো লাগছে। দ্যাট ইজ দ্য কোর থট আর কি। যদি আমরা নিজেদের লিমিটেড করে দিই, তাহলে কিন্তু একটা ট্রেডিশন সার্ভাইভ করে না বেশি দিন। আমাকে সেটা ওপেন আপ করতেই হবে, বাট ইয়েস, উইথ সাম ডিগনিটি। রাইট। এই যে গো উইথ দ্য ফ্লো, এই বিষয়টার মধ্যে দিয়ে বিক্রমদা থাকেন বলেই হয়তো এখনো পর্যন্ত তার মধ্যে এই আক্ষেপ বিষয়টা কখনো আসে না। তিনি জানেন যে তিনি যতটুকু পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন, হ্যাঁ। সেটাই তার কাছে এনাফ। হ্যাঁ, বিকজ দেখো, 40 বছর আগে টাকা নিয়ে বাজিয়েছিলাম প্রথম, 86-এ। 40 years later, still accepted, still loved, still encouraged. আমি এখনো ইন্সপায়ার্ড, ভেরি ইন্সপায়ার্ড, যে আমি আরো করব, এটা করব, সেটা করব। সেইটা আমার ধারণা, ইট ইজ আ ব্লেসিং। এটার থেকে আর কিছু না, এটা আমার কৃতিত্ব নয়। কেউ একটা বলেছে নে ভাই, করতে থাক। সো আই ডোন্ট, আমি কখনো যদি কোনো জন্য কেউ একটা কটু কথা বলে, আমি বেশিক্ষণ সেটা গায়ে মাখি না। যদি না আমাকে সেটা, মানে আমি নিজে মনে করি যে যেটা বলছে ঠিক বলছে, আমার কোর্স কারেক্ট করা উচিত, তাহলে আমি কোর্স কারেক্ট করে নেবো। বাট আদারওয়াইজ আই উইল নট এন্টারটেইন দ্য থট ফর টু লং। যদি মনে হয় যে শুধু শুধু বলছে কথাটা, তাহলে কেন শুনবো? বিক্রমদা ঝুলিতে এতগুলো পুরস্কার রয়েছে এবং বেশ নামি দামি পুরস্কার রয়েছে আর কি। তারপরে শেখার কিউরিসিটিটা রয়েছে এখনো পর্যন্ত, এবং এখনো এই যে শুনলাম যে ক্রিটিসিজম থেকেও অনেক সময় শেখা যায়, এই বিশ্বাসটা রাখা, এটাই কি এখনো ভেতরেই চনমনে স্বভাবটাকে, বিষয়টাকে ধরে রেখেছে? মনে আছি একদম। ওটা মানে জানি না কি করে বা কেন, আই এম অলওয়েজ এক্সাইটেড। আমার ভালো লাগে, আমার জীবন ভালো লাগে, মানুষ ভালো লাগে, মিউজিক ভালো লাগে, সিনেমা ভালো লাগে, লাইফ। হ্যাঁ, ওই বার্নার্ড শর লাইফ ফোর্স, আমার ওটা আমি চেষ্টা করি সেটা জাগিয়ে রাখতে। দেখো, জাগিয়ে রাখাটা একটা ক্রাফট, ওটাও একটা আর্ট। না হলে ভাই এই তো আর কি, আর তো 60, আর কি এখন আমরা করব, আর এই তো দাদু হওয়ার টাইমে এইসব ভাবলে কি হবে নাকি? যারা, তুমি মিক জ্যাগারকে দেখো, রোলিং স্টোনসের মিক জ্যাগার, তাকে স্টেজে পাগলের মতো নাচে। হ্যাঁ, তাকে একটা একটা ভিডিও আছে সার্কুলেটিং, মিক জ্যাগারের ইন্টারভিউ when he was 26। ওকে লোকে যে ইন্টারভিউ করছে, সে বলছে যে মিক জ্যাগার, আপনি কি 60 বছর বয়সে এরকম নাচবেন? তখন মিক জ্যাগার বলছে, ওয়াই নট,
হি ইজ 83 নাও, হি স্টিল ডান্সিং লাইক দ্যাট। এত ফিট, এত ব্রেন তীক্ষ্ণ, তেমনি গাইছে। সো ওয়াই নট, ইটস লাইফ ফোর্স। অ্যাবসলিউটলি। আমার মনে হয় আমি অনেকটা শিখলাম এবং একটা কথা ঠিক মিলে গেল, তালের সাথে সম্পর্ক তো, তাই যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারেন বিক্রম ঘোষী। বাহ, ওয়েল সেড। থ্যাংক ইউ Thank you. সো মাচ। শেষ করবো, যেহেতু রবীন্দ্রনাথকে নিয়েই কথা হচ্ছে, তাহলে রবীন্দ্রনাথের প্রথম গান শোনা, যে গানটা একেবারে পুরানো সেই দিনের কথা। আমি বললাম না যে আমাদের অতটা মানে পরিধি ছিল না যে একটা রেয়ার গান জানা, বা যেগুলো ভেসে আসতো সবাই গাইছে, আমি চিনি গো চিনি তোমারে, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। কিন্তু ভালো লাগতো, গাইতাম। আমি একেবারে। ছোটবেলায় গুনগুন করে গাইতাম। এখন তো খারাপ হয়ে গেছে গান আমার। না, খারাপ হয়েছে কিনা সেটার প্রমাণ আমি মনে হয় এক্ষুনি পাবো, তার কারণ শেষটা আজকে একটু অন্যভাবেই করব। আমরা তাল দিয়ে চিনি যে মানুষটাকে, আজকে তার একটু গান দিয়ে যদি না, শুনি আমি আর কি, অসম্ভব, দু কোনোদিন লাইন। গাই না। এবং আমার প্রশ্ন, পুরানো সেই দিনের কথা, ব্যাস। আহা, চলো আর না। কিন্তু তাহলে আমার শেষ প্রশ্নটা একটু অন্যরকম, সেটা হচ্ছে, যদি সামনে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাওয়া যেত, তাহলে তার উদ্দেশ্যে তারই কোনো গান যদি ডেডিকেট করার থাকতো, তাহলে সেটা কি হতো? কথাটা একটু পাল্টে দিই। শিওর। আমি চিনি না গো চিনি না তোমারে। একেবারে, এটা মনে হয় আমাদের সবার কথা আর কি। থ্যাংক ইউ সো মাচ you. বিক্রম দা। এবং এবার দর্শকেরা যে নতুন কাজটায় পেতে চলেছেন, এবং সেই কাজটায় অনেক রকম ভাবে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে, তো দর্শকদের জন্য যদি বিক্রম দার থেকেই জানা যায়। আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন, কাজটা যেটা আসছে ট্রিলজি, সেটা যেন ভালো করে করতে পারি। আর আপনারা নজর রাখুন, আশা করছি একটা ইউনিক জিনিস হবে, কিন্তু সবই তার ইচ্ছে, আপনাদের ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ বিক্রম দা। Thank একটা you. দুর্দান্ত এবং দারুণ আড্ডা হলো আর কি। হ্যাঁ, সেম হিয়ার, আমি এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ বিক্রম Thank দা। you. এবং আমার মনে হয় দর্শকেরা এবার এনজয় করবেন, তবে এনজয়মেন্টটা কিন্তু এখনো বাকি রয়েছে, তার কারণ সামনে আরো অনেক চমক রয়েছে। সেই চমকটা কি, এই ইন্টারভিউটা দেখে আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরো ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।